আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ২০২৬ সালে মুক্তি পাওয়া সেরা ওয়ার অ্যাকশন সিনেমা। আজকের গল্পে আমরা দেখতে চলেছি কিভাবে একদল আর্মি সোলজার এলিয়েনদের পাঠানো মরণাস্ত্রের সামনে ফেঁসে যায়। তাহলে জিতবে কে, অতি উন্নত এলিয়েন নাকি আমাদের মতো নগণ্য মানুষ? গল্পের শুরুতে আমরা বেশ কিছু মিলিটারি ট্যাঙ্কার এবং গাড়িবহর দেখতে পাই, যেগুলো আফগানিস্তানের ভেতরে একটা মিশন পূরণ করার জন্য এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে মাঝ রাস্তায় কোনো এক কারণে একটা ট্যাঙ্ক থেমে যায়। তখন আরেকটা ট্রাক থেকে আমাদের হিরো জ্যাক রেগেমেগে বাইরে বের হয়ে আসে আর বলে, কে রে ভাই, কে ট্যাঙ্ক থামালো? অন্যদিকে আরেকজন সোলজার বাইরে বেরিয়ে আসে আর বলে যে, কি হলো রে, যদি এতই সমস্যা থাকে তাহলে তুই এগিয়ে যা, আমাদের জন্য থামছিস কেন? এই কথা বলে তারা একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি যে এরা দুজন আসলে শুধু মজা করছিল। আসলে এরা দুজন ছিল আপন ভাই। আসলে মূল ব্যাপারটা হলো জ্যাকের ভাই ইচ্ছে করে ট্যাঙ্কটা খারাপ করে দিয়েছে, যাতে তারা কিছুক্ষণ এখানে থামতে পারে, একটু বিশ্রাম নিতে পারে। আর এখন জ্যাক যখন ট্যাঙ্কটা ঠিক করতে থাকে, ঠিক সেই সময় তার ভাই তাকে বলে যে, ভাই আমরা এখানে কি করতে এসেছি বলতো? আমাদের দুজনেরই তো স্বপ্ন ছিল আর্মি রেঞ্জার ট্রেনিং পূরণ করে রেঞ্জার হওয়া। আমি সব কিছু চেক করে নিয়েছি। 2 মাস পর জুনে ট্রেনিং শুরু হতে চলেছে, আর আমরা দুজন একসঙ্গে ট্রেনিং কমপ্লিট করে রেঞ্জার হতে পারবো। তুই দেখে নিস, আমাদের কেউ আটকাতে পারবে না। এর জবাবে জ্যাক বলে যে, তুই এসব বলছিসটা কি? আমার তো বয়স হয়ে যাচ্ছে, আর আমি ওই সব ট্রেনিং কিছুই করতে পারবো না। তখন তার ভাই বলে যে, আমি রিকোয়ারমেন্ট চেক করে দেখেছি, আমরা দুজনেই ওই ট্রেনিংয়ের জন্য একেবারে পারফেক্ট। জ্যাক তখন রাজি হয়ে যায় আর বলে যে, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে দেখা যাবে, করে নেব রেঞ্জারের ট্রেনিং। তো এখন আপাতত তাদের সামনে এগিয়ে গিয়ে আগে আফগানিস্তানের এই মিশনটা কমপ্লিট করতে হবে। তাই জ্যাক আবারও নিজের ট্রাকের ভেতরে যেতে থাকে, আর ঠিক তখনই তাদের উপরে বিদ্রোহীরা হামলা করে দেয়। একে একে তারা সবগুলো ট্যাঙ্ক উড়িয়ে দেয়, আর অনেকগুলো আমেরিকান সোলজার মারাও যায়। জ্যাকে নিজেও মারাত্মকভাবে আহত হয়ে যায়। তবে জ্ঞান ফেরার পরে সে সবার আগে নিজের ভাইকে খুঁজতে থাকে। সে দেখতে পায় যে তার ভাই তখনও বেঁচে আছে, আর সে শুধু জখম অবস্থায় মারাত্মকভাবে পড়ে আছে। এরপর হঠাৎ করে জ্যাকের চোখ খুলে যায়, আর বর্তমানে সে আরও অনেক সোলজারের সঙ্গে একটা বাসের মধ্যে বসেছিল। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি যে মুভির শুরুতে আমরা যে দৃশ্যটা দেখলাম সেটা আসলে 2 বছর আগে ঘটে গিয়েছিল। কিন্তু জ্যাক এখনও সেই দুর্ঘটনার কথা ভুলতে পারেনি, কারণ সেই দুর্ঘটনায় সে তার ভাইকে হারিয়েছিল। সে এখনও তার ভাইকে অনেক মিস করে। তো এখানে আমরা জানতে পারি যে জ্যাক সেই রেঞ্জার ট্রেনিং পূরণ করার জন্য কলোরাডোতে গিয়েছে। বোঝাই যাচ্ছিল যে সে তার ভাইকে যেই কথা দিয়েছিল সেই কথা সে রাখতে এসেছে। তার ভাই নেই তো কি হয়েছে, সে একাই তার ভাইয়ের স্বপ্নটা পূরণ করতে চায়। একজন রেঞ্জার হবার জন্য আলাদা আলাদা শহর থেকে এখানে অনেক সোলজার এসেছিল। ক্যাপ্টেন তাদের সবাইকে বলে যে, তোমাদের কাছে মাত্র 4 সপ্তাহের সময় আছে। এই 4 সপ্তাহের মধ্যেই তোমাদের নিজেদেরকে প্রমাণ করে এই ট্রেনিং শেষ করতে হবে। আর সর্বশেষ সপ্তাহে তোমাদের একটা মিশন পূর্ণ করে ওই লাইন পার হতে হবে, যেটা পার হলে তোমরা রেঞ্জারের ব্যাচ পেয়ে যাবে। যদি তোমরা সহি সালামত ওই লাইনটা পার হতে পারো, তাহলে তোমরা হবে আমেরিকান আর্মির সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। এরপর প্রথম সপ্তাহ থেকে এরা সবাই নিজেদের ট্রেনিং করা শুরু করে দেয়। এই ট্রেনিংয়ে যারা ফেল করে তাদের আলাদা আলাদা করে আবারও বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। আর আস্তে আস্তে যখন সপ্তাহ পার হতে থাকে, তখন তাদের ট্রেনিং আরও কঠিন হতে থাকে। একের পর এক সোলজারদের ছেটে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়, কারণ এই মিশনগুলো ছিল খুবই কঠিন, আর তারা কোনোভাবেই মিশনগুলো শেষ করতে পারছিল না। তো ট্রেনিং শেষ করতে করতে প্রায় 2 সপ্তাহ কেটে গেছে, আর এখন তৃতীয় সপ্তাহ শুরু হয়ে গেছে। কিন্তু জ্যাক এখনও পর্যন্ত অন্য কোনো সোলজারের সঙ্গে তেমনভাবে মেলামেশা করে না। সে শুধুমাত্র নিজের ট্রেনিংয়ে ফোকাস করছিল, কারণ তার আসলে এই ট্রেনিংটা করার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো তার মৃত ভাইয়ের ইচ্ছা পূরণ করা। সে এতটাই ফোকাস ছিল যে বাকি সোলজারেরা উল্টো তার উপরেই ফোকাস করতে শুরু করে দেয় যে জ্যাক এত মনোযোগ দিয়ে কিভাবে ট্রেনিং করে। তো এখানে একদিন স্মিথ তার টিমকে জিজ্ঞাসা করেই ফেলে যে, আরে এই লোকটা এত মনোযোগ দিয়ে কাজ করে, এ আসলে কে? তখন ভ্যালোরিনা তাকে বলে যে ও আসলে নিজের টিমের সঙ্গে আফগানিস্তানে একটা দলকে বাঁচানোর জন্য গিয়েছিল, কিন্তু বিদ্রোহীদের হামলার কারণে ওর পুরো টিম মারা গিয়েছিল, এমনকি ওর নিজের ভাইও ওই ঘটনায় মারা যায়। তো সেই ঘটনার পর আমরা জানতে পেরেছিলাম যে ও নাকি নিজের ভাইকে কাঁধে তুলে 10 মাইল পর্যন্ত হেঁটে বেস ক্যাম্পে ফিরে গিয়েছিল। এই জন্যই ওকে সিলভারম্যান অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এত কিছু করেও ও ওর ভাইকে বাঁচাতে পারেনি।
এইসব কথা শোনার পরে স্মিথ আর স্থির থাকতে পারে না। সে জ্যাককে সরাসরি জিজ্ঞাসা করেই ফেলে যে আফগানিস্তানে কি হয়েছিল, কিন্তু জ্যাক তাকে এই কথার কোনো জবাবই দেয় না। ঠিক সেই সময় স্মিথের টিম লিডার জ্যাকব তাকে বকা দিতে শুরু করে। সে তাকে বলে যে তুমি এভাবে ওকে এইসব কথা জিজ্ঞাসা করতে পারো না, ও নিজের জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছে, আর ওকে বারবার সেই পুরনো কষ্টের স্মৃতিগুলো মনে করিয়ে দিও না। তো এরপর আমরা নিউজে দেখতে পাই যে নাসা একটা গ্রহাণু আবিষ্কার করেছে, আর নাসার মতে এই গ্রহাণুটা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর দিয়ে পার হয়ে যাবে। তবে ভাগ্য ভালো যে সেটা পৃথিবীর সঙ্গে আঘাত আনবে না। আর স্বাভাবিকভাবে গত কয়েক মাস আগে আমরা যেমন হাইপড হয়ে গিয়েছিলাম নাসার ওই নতুন আবিষ্কৃত গ্রহাণুকে নিয়ে, তেমনটা এই মুভিতে হয় না। কেউ তেমন একটা খেয়ালই করে না এই নিউজ। আর এদিকে ট্রেনিংয়ের তৃতীয় সপ্তাহ শুরু হতে এদের সকলে ট্রেনিং আরও কঠিন হয়ে যায়। তৃতীয় সপ্তাহে এদেরকে যে মিশনটা দেয়া হয় সেখানে অনেক সোলজারেরাই ফেল করে, তাই তাদের সবাইকে এই মিশন ছেড়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। আর এখন এই ট্রেনিংয়ের চতুর্থ সপ্তাহ শুরু হতে যাচ্ছিল, অর্থাৎ শেষ সপ্তাহ। আর আজকে জ্যাক প্রতিজ্ঞা করে ফেলে যে সে নিজের জান প্রাণ লাগিয়ে দেবে, কিন্তু রেঞ্জার না হয়ে সে কিছুতেই বাড়ি ফিরে যাবে না। আর এখন চতুর্থ সপ্তাহ শুরু হবার পরে এদের আবারও সেই কঠিন ট্রেনিং শুরু হয়ে যায়। এদের সবাইকে একটা সুইমিং পুলের ভেতরে নামিয়ে দেয়া হয়, আর বেশ কিছুক্ষণ কিছু সোলজার সার্ভাইভ করতেও পারে, কিন্তু তারা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে কারণ তাদের দম শেষ হয়ে গিয়েছিল। কিন্তু জ্যাক একেবারে হার মানে না, সে এই মিশনের শেষ পর্যন্ত পৌঁছাতে চায়। কিন্তু যখন তার সাহস আর নিঃশ্বাস শেষ হয়ে যেতে শুরু করে তখন সে শুধুমাত্র তার ভাইয়ের কথা মনে করে। সে সেই সময়ের কথা মনে করে যখন সে তার ভাইকে বাঁচানোর জন্য তার আহত ভাইকে নিজের কাঁধে তুলে নেয় এবং পায়ে হেঁটে 10 মাইল দূরের বেস ক্যাম্পের দিকে রওনা দেয়। এইসব কিছু ভাবতে ভাবতেই পানির মাঝে জ্যাক অজ্ঞান হয়ে পড়ে, আর সঠিক সময়ে তাড়াতাড়ি করে অন্য সোলজারেরা এসে তাকে পানি থেকে বাইরে বের করে আনে। তার শরীরের ভেতরে অনেক পানি ঢুকে গিয়েছিল, আর স্বাভাবিকভাবে যখন শরীর থেকে পানি বেরিয়ে যায় তখন সে কিছুটা হলেও নর্মাল হয়ে যায়। এই ঘটনার পরে ক্যাপ্টেন তাকে কথা বলার জন্য নিজের অফিসে ডেকে পাঠায়, আর ক্যাপ্টেন তাকে বলে যে আমি তোমাকে এই ট্রেনিং থেকে বের করে দিচ্ছি, তুমি বাড়িতে ফিরে যেতে পারো। এই কথা শুনে জ্যাক প্রচণ্ড রেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে স্যার আমার ভুলটা কোথায়, আমি তো সব কিছু ঠিকভাবে করেছি, প্রত্যেকটা মিশন আমি ভালোভাবে শেষ করেছি। এরপর ক্যাপ্টেন তাকে জানায় যে কথাটা মিশনের হচ্ছে না, কথাটা হচ্ছে তোমার মাথার ভেতরে আসলে চলছেটা কি সেটা নিয়ে। আমি নিজেও খেয়াল করেছি আর অন্যদের মুখেও শুনেছি যে তুমি নাকি পাগলের মতো এই ট্রেনিংটা শেষ করতে চাচ্ছ। না তো তুমি ঠিকমতো ঘুমাও, না কারোর সাথে কথাবার্তা বলো, না ঠিকমতো খাওয়া দাওয়া করো। দেখো তুমি একজন ইঞ্জিনিয়ার, আর তুমি ভালো করেই জানো যে মেশিন চালাতে হলেও জ্বালানির দরকার পড়ে, আর তুমি তো মানুষ, তোমাকে চলতে হলে খাবার দরকার, মনুষ্যত্ব দরকার। আর তাছাড়াও মেশিন যতই বড় হোক না কেন সেটারও কিন্তু দুর্বলতা থাকে, লিমিট থাকে। সুতরাং নিজের লিমিটের মধ্যে থেকে কাজ করো, লিমিট ছাড়িয়ে গেলে তোমার শরীরের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর তাছাড়াও এই ট্রেনিংয়ে আসার জন্য তুমি প্রায় 4 বার আমাদের কাছে অ্যাপ্লাই করেছো, কিন্তু তোমার বয়সের কারণে আমরা বারবার তোমাকে রিজেক্ট করে দিয়েছি। আমি শুধু এখন এটাই চাইছি যে এই পেপারে তুমি সাইন করো আর ট্রেনিং ছেড়ে চলে যাও। আর যদি আমরা তোমাকে বের করে দেই তাহলে তুমি আর কখনোই এই ট্রেনিংয়ে ফিরতে পারবে না। জ্যাক বলে যে দেখুন স্যার, এটা আমার শেষ সপ্তাহ, তাই আমি ট্রেনিং ছেড়ে কোথাও যাব না। এই কথা বলার পরে সে এখান থেকে ফিরে চলে আসে আবারও ট্রেনিং গ্রাউন্ডে। আর আজকের এই চতুর্থ ধাপের ট্রেনিংয়েও কিছু লোক ফেল করে যায়, তাদেরকে সাথে সাথে বের করে দেয়া হয়। আর এখানে আমরা জানতে পারি যে জ্যাককে আসলে বের করে দেয়া হয়নি, শেষ মিশনটা পুরো করার জন্য তাকেই বেছে নেওয়া হয়েছে। ক্যাপ্টেন সবাইকে বলে যে এই মিশনটা কি আর সেটা পূর্ণ করার জন্য কি কি করতে হবে সবকিছু তোমাদেরকে বলে দেয়া হবে। মনে রাখবে যে এই সব কিছু একদম বাস্তব জীবনের মতো হতে চলেছে। যেসব সোলজারদেরকে বেছে নেওয়া হয়েছে তাদেরকে হেলিকপ্টারে করে একটা জায়গাতে নামিয়ে দেয়া হবে যেখানে তাদের এই মিশনটা শেষ করতে হবে। এই মিশনটা এমনভাবে সাজানো হয়েছে যে এই সোলজারদেরকে এয়ারক্রাফটে করে এমন একটা জায়গাতে নামিয়ে দেওয়া হবে যেটাকে ধরা হবে শত্রুদের এলাকা, আর সেই এলাকায় এই সোলজারদের একটা বিমান ভূপতিত করা হয়েছে। আর এখন এই রেঞ্জারদের খোঁজ করতে হবে এবং উদ্ধারের কাজ দেয়া হবে। এদের কাজ হবে সেই বিমানের ভেতর থেকে জীবিত কোনো পাইলট যদি থেকে থাকে তাহলে তাকে উদ্ধার করা এবং সেই বিমানটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া যাতে করে সেই বিমানের কোনো তথ্য শত্রুদের হাতে না পড়ে। এরপর এইসব রেঞ্জারদের কাজ হবে বিদ্রোহীদেরকে মেরে ফেলা, আর সেখানে যদি তাদের বন্দি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে উদ্ধার করে আনা। তবে এইসব কিছু করতে গিয়ে একটা কথা মাথায় রাখতে হবে যে ইনস্ট্রাক্টরেরা কিন্তু চারিদিকে ওত পেতে বসে থাকবে, তারা সুযোগ বুঝে যে কোনো সময় এদের উপরে হামলা করে দিতে পারে।
তো এখানে যোগাযোগের জন্য এই সকল সোলজারদেরকে একটা রেডিও দেয়া হবে, যাতে করে সোলজারেরা দিন রাত সকল পরিস্থিতির রিপোর্ট পেতে পারে। তো এটাই ছিল তাদের চতুর্থ অর্থাৎ সর্বশেষ একটা মিশন। এটা পূরণ করতে পারলেই তারা রেঞ্জার হয়ে যাবে। আর হ্যাঁ, তাদের এই টিমকে এতদিন জ্যাকব নামের একজন ছেলে কমান্ড করছিল, কিন্তু এবার তাকে সেকেন্ড কমান্ডার বানিয়ে দেয়া হয় আর ফার্স্ট কমান্ডার বানানো হয় জ্যাককে। অর্থাৎ এবার জ্যাক এই পুরো টিমকে লিড করবে, তাদের কমান্ড দেবে। ক্যাপ্টেন ইচ্ছে করে তাকে কমান্ডার বানিয়েছিল যাতে করে সে নিজেকে প্রমাণ করার আরও একটা সুযোগ পেয়ে যায়। আর এখানে ক্যাপ্টেন তাদেরকে আরও জানায় যে যদি তোমরা সবাই ওত পেতে থাকা ইনস্ট্রাক্টরদের হামলায় ফেসে যাও তাহলে মিশন কিন্তু তোমাদের জন্য ওখানেই শেষ, তোমরা সবাই ফেল হয়ে যাবে। কিন্তু তোমরা যদি ফিনিশ লাইন পার করতে পারো তাহলে আমি নিজে তোমাদের ইউএস আর্মির রেঞ্জারের এই অ্যাওয়ার্ডটা দিয়ে দেব। এরপর এদের মিশন শুরু হয়ে যায় আর দুটো চপার এদের সবাইকে নিয়ে গিয়ে ড্রপ জোনে নামিয়ে দেয়, যেটা ছিল একেবারেই ছোট ছোট পাহাড় আর জঙ্গলে ঘেরা নিরিবিলি একটা এলাকা। এবার এখান থেকে সবাইকে পায়ে হেঁটে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। এদের কাছে কম্পাস ছিল, রেডিও ছিল, যেগুলোর সাহায্যে এরা নিজেদের গন্তব্যের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। তো সারাদিন হাঁটার পরে রাতের বেলা সকল সোলজারেরা জঙ্গলের ভেতরে বসে বিশ্রাম নিতে থাকে, কিন্তু ঠিক সেই সময় এদের খুব কাছ দিয়ে প্রচণ্ড স্পিডে কিছু একটা পার হয়ে যায়। এদের সকলের মনে হয় যে ক্যাপ্টেন হয়তো বুঝে গেছে যে এরা সবাই বিশ্রাম করছে, তাই তারা হয়তো কোনো রকেট ছুঁড়েছিল। এরপর এরা সবাই আবারও সামনের দিকে এগোতে থাকে আর ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল। আর ফাইনালি তারা নিজেদের টার্গেট অর্থাৎ সেই এয়ারক্রাফটের কাছে পৌঁছে যায়। তো এখন টার্গেটের কাছে পৌঁছানোর পরে সামনের দিকে তারা একটা মেশিনের মতো কিছু দেখতে পায়, যেটা একেবারে এয়ারক্রাফটের মতো ছিলই না। সেটা নদীর ধারে একেবারেই শান্তভাবে পড়েছিল, যেটাকে দেখে মনেই হচ্ছিল না যে এটা এখানে ক্র্যাশ হয়েছে। তো এখানে এদের উপরে হামলা করার জন্য কোনো ইনস্ট্রাক্টরেরা নিশ্চয়ই ওত পেতে রয়েছে, এটা ভেবে তারা সবাই চারপাশে ভালোভাবে দেখে নেয় আর তারপর সোলজারেরা মিলে একটা প্ল্যান তৈরি করে যার মাধ্যমে তারা এই মেশিনটাকে ধ্বংস করে দিতে পারবে। তো এখানে রেডিও চালু করে তারা হেডকোয়ার্টারের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু রেডিওতে কোনো জবাবই আসে না। উল্টে একজন সোলজার এদেরকে বলে যে রেডিও থেকে খুবই অদ্ভুত একটা আওয়াজ আসছে। এমনকি একজন সোলজার তো এদেরকে এটাও বলে যে আমাদের দেয়া কোঅর্ডিনেটস অনুযায়ী আমরা আমাদের টার্গেট থেকে এখনও 100 মিটার দূরে রয়েছি। কিন্তু কেউই এই ব্যাপারটা খুব একটা সিরিয়াসলি নেয় না, কারণ 100 মিটার খুব একটা বেশি দূরে ছিল না। আর তাছাড়াও এই জঙ্গলের ভেতরে এত বড় এয়ারক্রাফট বা মেশিন অন্য কেউ তো ফেলে রেখে যাবে না। হতে পারে এটাও তাদের জন্য কোনো পরীক্ষা যে এয়ারক্রাফটের পরিবর্তে এই মেশিনটা রাখা হয়েছে। তাই এরা কোঅর্ডিনেটসের দিকে আর খেয়াল করে না, কারণ টার্গেট তো এদের চোখের সামনেই ছিল। তাই এখন প্ল্যান অনুযায়ী সকল সোলজারেরা ধীরে ধীরে নিচে নামতে শুরু করে আর ওই মেশিনটাকে উড়িয়ে দেবার প্ল্যান করে। সকল সোলজারেরা আলাদা আলাদা পজিশনে গিয়ে বসে পড়ে। মেশিনের কাছে যাওয়ার আগে এরা চেক করে নেয় যে কোনো ইনস্ট্রাক্টর আশেপাশে ওত পেতে বসে আছে কিনা। ঠিক সেই সময়ই জ্যাক চকচকে কোনো একটা জিনিস দূরে দেখতে পায়, কিন্তু সে ওটার দিকে খুব একটা খেয়াল করে না। কিন্তু তবুও কোঅর্ডিনেটস নিয়ে তার মনে একটু সন্দেহ ছিল, তাই শুধুমাত্র একবার চেক করার জন্য সে জঙ্গলের ভেতরে 100 মিটার ঢুকে চলে যায় যে ওখানে আসলে আছেটা কি এটা দেখার জন্য। এদিকে সোলজারেরা সুযোগ পেতে সব ধরনের বোমা রেডি করে ফেলে আর সেই মেশিনের গায়ে গিয়ে বোমাগুলো লাগিয়ে দেয়। এরা মেশিনটাকে যখনই ওড়াতে যাবে ঠিক সেই সময় জ্যাক জঙ্গলের ভেতরে ওই বিধ্বস্ত জেট বিমানটা দেখতে পায়, যেটার কথা ক্যাপ্টেন বলেছিল। অর্থাৎ এদের আসল টার্গেট ছিল এই এয়ারক্রাফটটা। এই মুহূর্তে জ্যাক বুঝতে পারে যে তারা কোনো ভুল লক্ষ্যবস্তুকে টার্গেট করেছে, তাই সে দ্রুত নিজের টিমকে থামানোর জন্য তাদের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু তার আগে তার সকল টিমেরা বোমা ফাটিয়ে ওই মেশিনটাকেই উড়িয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে এই সোলজারেরা বুঝতে পারে যে এত বড় বিস্ফোরণের পরে ওই মেশিনের গায়ে একটা আঁচড়ও লাগেনি, বরং পরের মুহূর্তেই ওই মেশিনটা একটা রোবটের মতো এদের সামনে এসে দাঁড়িয়ে যায়। সেটাই স্টার্ট হয় আর সবাইকে স্ক্যান করতে শুরু করে। এখনও পর্যন্ত সোলজারেরা বুঝতেই পারছিল না যে তাদের সামনে এই জিনিসটা আসলে কি আর সেটা করছেই বা কি। কিন্তু এদের স্ক্যান করার পরে যখন সেই মেশিনটার ভেতর থেকে একটা বন্দুক বের হয়ে আসে তখন এরা বুঝে যায় যে এখন কি হতে চলেছে। তাই সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু একে একে সেই মেশিন এদের উপরে ফায়ারিং শুরু করে দেয়। আর ফায়ারিংটা এমনভাবে করতে থাকে যে কাউকেই সে জ্যান্ত ছাড়ে না।
এটা কোনো সাধারণ বুলেটস ছিল না, কারণ সেই বুলেটসগুলো লাগার সাথে সাথে সোলজারদের হাত পা মাথা শরীর সব কিছু যেন উড়ে যাচ্ছিল। আর এখন ফাইনালি সেই বন্দুকের সামনে ভ্যালোরিনাও এসে গিয়েছিল, কিন্তু সেই মেশিনটা ভ্যালোরিনাকে শ্যুট করার আগেই মাঝখানে জ্যাক এসে মেয়েটাকে বাঁচিয়ে নেয়। বাকি বেঁচে থাকা সোলজারেরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে জঙ্গলের ভেতরে চলে যায়। তখনই এদের কাছে একটা গোলা এসে পড়ে, যার কারণে বিশাল একটা বিস্ফোরণ হয়, আর সেই বিস্ফোরণে এরা সবাই খাদের নিচে পড়ে যেতে থাকে। উপর থেকে নিচে পড়ার সময় অনেক সোলজারেরা মারাত্মকভাবে জখম হয়ে যায়, আর অনেকেই তো এই বিস্ফোরণে মারাও যায়। কিন্তু জ্যাক তখন আহত হলেও স্বাভাবিক ছিল, তাই সে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আর জখম হওয়া সোলজারদেরকে সাইড করতে শুরু করে, কারণ ওই মেশিন যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে, আর তারা যদি ওই মেশিনের সামনে পড়ে তাহলে তাদের বেঁচে থাকা অসম্ভব। এদিকে খাদের উপর থেকে নিচে পড়ার কারণে জেকবের পা খুবই বাজেভাবে জখম হয়ে যায়, সে হাঁটার মতো অবস্থাতে একেবারেই ছিল না। আর এখন জ্যাক যখন রেডিওর কথাই সোলজারদের কাছে জিজ্ঞাসা করে, তখন একজন সোলজার তাকে বলে যে যার কাছে রেডিও ছিল সে তো উপরেই রয়ে গেছে, রেডিও দিয়ে এরা সাহায্য আনতে পারত, রেডিওর মাধ্যমে তারা হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করতে পারত। এই জন্য জ্যাক সেই রেডিওটা আনার জন্য উপরে উঠে চলে যায়, কিন্তু উপরে যাবার পরেই সে বুঝতে পারে যে যার কাছে রেডিও ছিল সে ইতিমধ্যেই মারা গেছে, আর রেডিওটাও একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। ঠিক সেই সময় এরা এটাও বুঝতে পারে যে মেশিনটা আসলে দুই পায়ে হেঁটে হেঁটে এদের পিছু করছে। তো যাই হোক, এখানে একজন সোলজার বেঁচেও ছিল, জ্যাক তাকে দেখতেও পায়, কিন্তু জ্যাকের চোখের সামনে ওই মেশিনটা সে সোলজারকে নিমিষেই উড়িয়ে দেয়। ওই মেশিনটার হাত থেকে বেঁচে জ্যাক আবারও দৌড়ে নিচে নিজের টিমের কাছে চলে আসে, আর এদের সবাইকে বলে যে এখন ওই মেশিনটা হেঁটে হেঁটে আমাদেরকে খুঁজতে নেমেছে, আমাদের দ্রুত সামনের দিকে এগোতে হবে আর এই এলাকা ছেড়ে যেতে হবে। এরপর এরা সবাই তাড়াতাড়ি করে দড়িগুলো নিচের দিকে ছুটতে শুরু করে, কারণ এরা সবাই পাহাড়ের উপরে ফেসে গিয়েছিল আর শুধুমাত্র দড়ির সাহায্যে এরা নিচে নামতে পারত। কিন্তু জ্যাকেবের কাছে এটা করা অনেক বেশি মুশকিল ছিল, কারণ তার একটা পা খুবই মারাত্মকভাবে জখম হয়ে গিয়েছে। আসল সমস্যা তো তখন শুরু হয় যখন ওই মেশিনটা তাদের সামনে চলে আসে আর ওই সোলজারকে টার্গেট করে যে কিনা দড়িটা ধরে রেখেছিল, আর সেই মেশিনটা ওই সোলজারকে এক পলকেই উড়িয়ে দেয়, যার কারণে দড়িটা ছুটে যায় আর জ্যাকব খুবই বাজেভাবে মাটিতে এসে পড়ে। এদিকে সোলজারেরা নিজেদেরকে সামলে নেবার আগেই তারা খেয়াল করে যে মেশিনটা ঠিক এদের উপরে এসে গেছে, আর এরা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সাথে সাথে পাহাড়ের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আর এখন সেই মেশিনটা যখন স্ক্যানার চালু করে দেয় তখন এরা সবাই ছিল মেশিনের একেবারে কাছে। এছাড়াও জ্যাকবের পা যেহেতু জখম ছিল তাই সে তার পা কোনোভাবেই নাড়াতে পারছিল না, আর এই কারণেই তার পা ওই মেশিনের স্ক্যানারের আওতায় চলে আসে। সাথে সাথে মেশিন যখন বুঝতে পারে যে এখানে মানুষ রয়েছে তখনই সেটা এদের উপরে ফায়ারিং শুরু করে দেয়। সবাই নিজেদের প্রাণ বাঁচিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, আর যখন ওই মেশিনটা বুঝতে পারে যে গুলি করে কাজ হচ্ছে না তখন সেই মেশিনটা এদের উপরে গ্রেনেড বর্ষণ করতে থাকে, আর ওই গ্রেনেডের কারণে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, আর এই ধামাকার কারণে সকল সোলজারেরাই রীতিমতো মারা পড়ে। এমনিতেই তো জ্যাকব জখম ছিল, কিন্তু তারপরেও এরা কিন্তু জ্যাকবকে ছেড়ে যায় না। তারা জ্যাকবকে নিজেদের সাথে করে নিয়ে পাহাড়ের উপরে চলে আসে। জ্যাক তার পা সোজা করে আর তারপর তাকে একটা স্ট্রেচারের উপরে শুইয়ে দেয়, কিন্তু এখানে প্রচণ্ড ব্যথার কারণে জ্যাকব অজ্ঞান হয়ে যায়। এখানে জ্যাকব তার টিমকে বলে যে ওই মেশিনটা আমাদের টার্গেট ছিলই না, আমাদের টার্গেট আসলে 100 মিটার দূরে একটা ভাঙা জেট ছিল যেটা জঙ্গলে পড়েছিল। ওটা কি জিনিস আমি জানি না, কিন্তু আমরা কোনো ভুল জিনিসের উপরে লক্ষ্য করে সেই জিনিসটার ক্ষতি করে ফেলেছি, আর এখন ওই জিনিসটা আমাদের ওই কাজের প্রতিশোধ নিচ্ছে। আমাদের জলদি এখান থেকে গ্রামের দিকে এগোতে হবে, কারণ ওখানে আমরা আর্মিদের থেকে সাহায্য পেতে পারি। তো একে একে এরা জ্যাকবকে নিজেদের কাঁধে তোলে আর সামনের দিকে এগোতে শুরু করে। আর এখন কিছুটা যাবার পরে এদের সামনে একটা নদী চলে আসে, আর এখন যদি এদের ওই নদীর ওপারে যেতে হয় তাহলে কোনো না কোনোভাবে নদীর উপর দিয়ে যেতে হবে, কারণ এই নদী এতটাই খরস্রোতা ছিল যে সাঁতরে পার হওয়া ছিল অসম্ভব। কিন্তু এই নদী পার করা ছিল অনেক মুশকিল, কিন্তু তবুও জ্যাক নিজের টিমকে বাঁচানোর জন্য একটা রিস্ক নিয়ে ফেলে। সে পানির মধ্যে দিয়ে ওই পারে যাবার চেষ্টা করে। এমনিতেই স্রোত অনেক প্রবল ছিল, কিন্তু সেই ভয়ঙ্কর ট্রেনিংয়ের কারণে জ্যাক নিজের নিঃশ্বাস অনেকক্ষণ ধরে রাখতে পারত, তাই সে ঠিকই কোনো রকমে নদীর ওই পারে পৌঁছে যায়, আর সে একটা গাছের সঙ্গে রশি বেঁধে ফেলে।
ওই রশিটা বাঁধার পরে প্রথমে স্মিথ জ্যাকবের সাথে ওই রশির মাধ্যমে ওপারে যাবার চেষ্টা করে, কিন্তু এই রশির মধ্যে একটা গিট দেয়া ছিল যেখানে স্ট্রেচারের ক্লিপটা আটকে যায়। যদিও স্মিথ ওই ক্লিপটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু এসব কিছু করতে গিয়ে ভুল করে জ্যাকবের স্ট্রেচারের সাথে সে নিজেই ঝুলে যায়। আর এদেরকে বিপদে পড়তে দেখে জ্যাক এদেরকে বাঁচানোর জন্য ছুটে চলে যায়, আর অন্যদিকে ভ্যালেরিনাও এদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে থাকে। এরা প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু জ্যাকবকে বাঁচানোর আগেই সেখানে ওই মেশিনটা চলে আসে। আর স্ক্যান করার পর সেটা যখন জ্যাকবকে দেখতে পায় তখন সাথে সাথে তার উপরে হামলা করে দেয়, যার ফলে এরা সবাই পানিতে পড়ে যায়। কিন্তু এখনও ওই মেশিনটা হামলা করা বন্ধ করে না, সেটা একটানা এদের উপরে ফায়ারিং করতেই থাকে। কিন্তু পানির স্রোত অনেক বেশি হবার কারণে সবাই ভেসে গিয়ে একটা ঝর্ণা থেকে নিচে পড়ে যায়। আর এখন জ্যাক কোনো রকমে জেকবের হাত ধরে তাকেও বাঁচিয়ে নেয়। জেকব তখনও অজ্ঞান অবস্থায় পড়েছিল। এই অবস্থাতেও জ্যাক তার হাত ছাড়েনি, আর এখন তাদের টিমে শুধুমাত্র 6 জন সোলজার বেঁচে ছিল। ওই মেশিনটা কাছে আসার আগে এরা জ্যাকবকে সাথে করে নিয়ে গ্রামের দিকে এগোতে থাকে। আর গ্রামে পৌঁছানোর পরে এরা বুঝতে পারে যে এখানে তো সব কিছু অনেক আগেই পুড়ে ছাই হয়ে গেছে, অর্থাৎ ওই মেশিনটা তাদের আগে এখানে এসে পৌঁছে গিয়েছিল। কিন্তু এখানেই তারা বুঝতে পারে যে ওই মেশিনটা আসলে কোনো মানুষের তৈরি নয়, ওটা আকাশ থেকে পড়েছে। নিউজে যে গ্রহাণুর কথাটা বলা হচ্ছিল সেটা ছিল এই মেশিনটা। জ্যাক তার সঙ্গীদেরকে বলে যে আমাদের জলদি ওই ট্যাঙ্কারটাকে ঠিক করতে হবে, কারণ ওই ট্যাঙ্কারের সাহায্যে আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে বেস ক্যাম্পে পৌঁছাতে পারবো। আর এরা যখন ওই ট্যাঙ্কারটাকে স্টার্ট করতে যায় তখন সেটা খুব সহজেই স্টার্ট হয়ে যায়, কিন্তু আসল সমস্যা তো তৈরি তখন হয় যখন তারা খেয়াল করে যে ট্যাঙ্কারের চাকা কাদা মাটিতে ফেসে গিয়েছিল। যদিও এরা সবাই মিলে সেটাকে টেনে বাইরে বের করে ফেলে, কিন্তু তখনই এরা এটাও বুঝতে পারে যে ওই মেশিনটা এদের আশেপাশে চলে এসেছে। কিন্তু সাথে সাথে ট্যাঙ্কারটা স্টার্ট করার পরে এরা দ্রুত এখান থেকে বের হতে শুরু করে। এরই মাঝে স্মিথ গিয়ে ওই মেশিনের সঙ্গে লড়াই করার জন্য কিছু আসল গুলি জোগাড় করতে শুরু করে। সে যখন গুলিগুলো জোগাড় করছিল ঠিক তখনই সেখানে ওই মেশিনটা চলে আসে। গুলিগুলো নিয়ে সে নিজের প্রাণ বাজি রেখে ট্যাঙ্কারের দিকে দৌড়ে আসতে থাকে, কিন্তু তখনই মেশিনটা তার উপরে হামলা করে দেয়, যার কারণে সে ওই ঘটনাস্থলেই মারা যায়। আর এখানে গুলির বক্সের সঙ্গে জ্যাক গিয়ে সোজা ট্যাঙ্কারের ভেতরে পড়ে। ভ্যালেরিনা দ্রুত ট্যাঙ্কারটা স্টার্ট করে এখান থেকে পালাতে শুরু করে, আর এরই মাঝে এদের মধ্যে ভয়ঙ্কর ফায়ারিং শুরু হয়ে যায়। আর যখন ওই মেশিনটা বুঝতে পারে যে গুলি করে কোনো কাজ হচ্ছে না, তখন মেশিনটা এলো পাথারি তাদের উপরে গোলা ছুটতে থাকে। ভয়ঙ্কর গোলা বারুদের বিস্ফোরণের মধ্য দিয়ে আর্মিদের ট্যাঙ্কারটা এগিয়ে যেতে থাকে। কোনো রকমে তারা সেই ট্যাঙ্কারটাকে বাঁচাতে সক্ষম হয়। আর ওই মেশিনটা যখন একটানা এদের উপরে ফায়ারিং শুরু করে দিয়েছিল তখন জ্যাক একে একে নিজের টিমের সদস্যদেরকে সবকিছু বোঝাতে শুরু করে যে কিভাবে এটার মোকাবেলা করতে হবে। আর এই সময়ের মধ্যেই জ্যাক নিজের বন্দুক দিয়ে পাহাড়ের পাথরের উপরে ফায়ারিং শুরু করে। আর সেই পাহাড়ে ফায়ারিং করার কারণে বড় বড় পাথরগুলো ভেঙে ওই মেশিনটার উপরে গিয়ে পড়ে। কিন্তু এই ভয়ঙ্কর গুলি বিনিময় আর বিস্ফোরণের কারণে ভ্যালেরিনা মারা যায়। আর এই কারণে তাদের ট্যাঙ্কারটা একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, আর সেটা গিয়ে সোজা একটা পাথরে ধাক্কা খায়। কিছুক্ষণ পর যখন জ্যাকের জ্ঞান ফিরে আসে তখন সে বুঝতে পারে যে তার সম্পূর্ণ টিম মারা গেছে, শুধুমাত্র জ্যাকব কোনো রকমে বেঁচে ছিল, কিন্তু তবুও সে ছিল অজ্ঞান। আর এখন সে খেয়াল করে যে ওই পাথরগুলো আসলে ওই মেশিনটার কোনো ক্ষতি করতে পারেনি। ওই মেশিনটা এখনও জ্যাকের সামনেই ছিল, তাই জ্যাক চুপচাপ জেকবকে নিজের সাথে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে থাকে। বৃষ্টি আর কাদার কারণে সে জ্যাকবকে নিয়ে উপরের দিকে কোনোভাবে উঠতেই পারছিল না। সে বারবার পিছলে নিচে পড়ে যাচ্ছিল, আর ঠিক সেই সময় জ্যাকবের জ্ঞানও ফিরে আসে। প্রথমে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য জ্যাককে অনেক ধন্যবাদ জানায়, আর তারপর তাকে বলে যে দেখো বন্ধু, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা না একটা দুর্বলতা থাকে, আর এই মেশিনটারও নিশ্চয়ই কোনো না কোনো দুর্বলতা রয়েছে। আমাদের শুধু এই মেশিনটার দুর্বলতা খুঁজতে হবে, কারণ এমন কোনো জিনিস হতেই পারে না যেটাকে বোমা দিয়ে বা পাথর দিয়ে নষ্ট করা যায় না। এদিকে ওই মেশিনটা ধীরে ধীরে এদের কাছে আসছিল, আর এই মুহূর্তে জ্যাক নোটিস করে যে ওই মেশিনের উপরের দিকে ছোট্ট একটা জায়গা রয়েছে যেখান থেকে মাঝে মাঝে ভাপের মতো কিছু একটা বের হচ্ছে। আর ওই জিনিসটা দেখার পরে জ্যাকের মাথায় একটা আইডিয়া চলে আসে। তার মনে হয় যে ওই মেশিনটার জ্বালানি পোড়ানোর যে ধোঁয়াগুলো সেগুলো হয়তো ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে যে এই জিনিসটাকে কিভাবে এখন শেষ করতে হবে, তাই সে দ্রুত জ্যাকবকে একটা গাছের আড়ালে বসিয়ে দেয় আর তাকে বলে
এখানে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। এরপর সে একাই সেই জায়গাতে চলে যায় যেখানে মাইনিংয়ের কাজ চলছিল। এই জায়গাটা সে আগের দিন দেখে রেখেছিল। সে যখন হেলিকপ্টারে বসে উপর দিয়ে যাচ্ছিল তখন ভেতরের দিকে সে একটা জেসিবির গাড়িও দেখতে পেয়েছিল, যেটা দিয়ে তার কাজ অনেক সহজ হয়ে যাবার কথা। আর যখনই যে রিমোট দিয়ে জেসিবি মেশিনটা চালু বা বন্ধ করা যায় সেটা খুঁজে পেয়ে যায়, তখনই সে রিমোটের মাধ্যমে মেশিনটাকে কন্ট্রোল করতে শুরু করে। এরপর সে ওই মেশিনটাকে নিজের দিকে ডাকার জন্য আকাশে ফ্লেয়ার ফায়ার করে। আর কিছুক্ষণ পর যখন ওই মেশিনটা এখানে এসে পৌঁছায়, ঠিক তখনই জ্যাক একটা ধামাকা করে। এই ধামাকার কারণে মেশিনটা নিচে পড়ে যায়। আর ঠিক সেই সময় জ্যাক সুযোগ পেতেই জেসিবি নিয়ে বাইরে চলে আসে। সে জেসিবি নিয়ে গিয়ে সোজাসুজি ওই মেশিনটাকে ধাক্কা মারে আর মেশিনটাকে নিয়ে গিয়ে একটা দেয়ালের সঙ্গে চেপে ধরে। আর তারপর সাথে সাথে সে রিমোটের বাটন টিপে দেয়, যার কারণে উপরে যে মেশিনটা ছিল সেটা চালু হয়ে যায়। আর ছোট ছোট যে নুড়ি পাথর আর কাকড়গুলো ছিল সেগুলো ওই মেশিনের উপরে এসে পড়তে শুরু করে। আর ওই নুড়ি পাথরগুলো যখনই মেশিনের ভেতরে ঢুকে যায় তখন ওই মেশিনটা আগুনে রীতিমতো লাল হয়ে যেতে থাকে। জ্যাক তাড়াতাড়ি দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। আর ঠিক তখনই এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, আর এভাবেই ওই এলিয়েন মেশিনটা এখানেই শেষ হয়ে যায়। এরপর জ্যাক আবারও ফিরে গিয়ে জ্যাকবকে নিজের কাঁধে তুলে নেয় আর তাকে নিয়ে বেস ক্যাম্পের দিকে এগোতে থাকে। আর সে যখন বেস ক্যাম্পে পৌঁছায় তখন সে বুঝতে পারে যে এখানেও সকল জায়গায় ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়ে গেছে ওই মেশিনটা। তো জ্যাকবকে সাথে করে নিয়ে রেঞ্জারের শেষ লাইন ফাইনালি জ্যাক পার করে ফেলে, মানে এরা দুজন একসঙ্গে এই মিশনটা পূর্ণ করে ফেলেছে, তারা রেঞ্জার হয়ে গেছে। জ্যাকব তাকে অনেক ধন্যবাদ জানায় আর এরপর মেডিকেল টিম তাকে তুলে নিয়ে চলে যায়। এখানে জ্যাক ওই মেশিনটার কিছু ভাঙাচোরা অংশ দেখতে পায় যেগুলো তাদেরই ফোর্স তুলে নিয়ে আসছিল। তখন ক্যাপ্টেন তার কাছে এসে জানায় যে ওই মেশিনগুলো সকল জায়গাতে ছড়িয়ে পড়েছে, পুরো পৃথিবীর মাঝে ওরা ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাচ্ছে। আমাদের ব্যাটালিয়ান এই বেস ক্যাম্পে মানুষদের বাঁচানোর কাজে ফেসে গিয়েছিল, এই কারণে আমরা তোমাদেরকে বাঁচাতে যেতেই পারিনি। আর তাছাড়াও আমরা নিউজের মাধ্যমে জানতে পারি যে পৃথিবীতে ওই গ্রহাণুটা যখন আঘাত করে সেটা তখন ভেঙে গিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গাতে গিয়ে পড়েছিল। আর ওই প্রত্যেকটা জায়গাতে এই মেশিনগুলো ছড়িয়ে পড়ে। আর ওই মেশিনগুলো রীতিমতো পুরো পৃথিবী জুড়ে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাতে থাকে। সারা দুনিয়ার ফোর্স এই মেশিনগুলোকে ধ্বংস করার কাজে লেগে পড়ে গেছে, কিন্তু তারা কোনোভাবেই মেশিনগুলোকে ধ্বংস করার কোনো ক্লু খুঁজেই পাচ্ছিল না। এদিকে জ্যাকের চেকআপ শেষ হবার পরে ক্যাপ্টেন তাকে জিজ্ঞাসা করে, তুমি যে মেশিনটাকে মারলে, ওকে মারলে কিভাবে? আমরা তো কোনোভাবে ওর কোনো দুর্বলতা খুঁজেই পাচ্ছি না। তখন জ্যাক এদেরকে বলে যে ওই মেশিনের উপরের অংশে ছোট্ট একটা জায়গা রয়েছে, ওই জায়গা দিয়ে মাঝে মাঝে একটা ভাপ বা গ্যাসের মতো কিছু ছেড়ে দেয়। আর ওই সময়ের মধ্যে যদি আমরা কিছু একটা ওই মেশিনের ভেতরে ফেলে দিতে পারি তাহলে ওই মেশিনটার পুরো সিস্টেম অকেজো হয়ে যাবে। আর আমি এই কাজটাই করেছি, আমি এভাবেই মেশিনটাকে শেষ করেছিলাম। এরপর ক্যাপ্টেন তাকে বলে যে হ্যাঁ, তুমি রেঞ্জার হবার যোগ্য। এই কথা বলে তিনি তাকে ইউএস আর্মির রেঞ্জার অ্যাওয়ার্ডটা দিয়ে দেয় আর বলে যে তুমি এখন একজন রেঞ্জার হয়ে গেছো, তোমাকে তোমার টিম নিয়ে ওই মেশিনগুলোকে ধ্বংস করার জন্য পুরো পৃথিবী জুড়ে বের হতে হবে। এরপর জ্যাক নিজের টিমের সামনে গিয়ে তাদের সাহস যোগায় আর তাদের নিজের সাথে নিয়ে মিশনে বেরিয়ে পড়ে। আর এরই সাথে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা গল্পটা সেটা কমেন্টে জানাবেন। আমার কাছে গল্পের কাহিনীটা খুবই সাদামাটা মনে হয়েছে, তবে অ্যাকশন সিনগুলো দেখার মতো ছিল। আপনারা জানাবেন আপনাদের মন্তব্য। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।